আমি তো এখানে এডিটর করে ওইটাও করে বাসায় গিয়ে ভিডিও দেখে করে দিচ্ছি। এখানে ক্লাস করানোর সময় শুরু থেকে মন দিতে হঠাৎ করে কোনো দিকে মন করবে থেকে আর ওইটাই আমি একটু আগাই দ্রুত করি। আচ্ছা, তো আমি একটা প্রথমে ভ্যারিয়েবল নিলাম যেটার মধ্যে ব্যালেন্স হচ্ছে 0, মানে এই মুহূর্তে কোনো ব্যালেন্স নাই। তো আমি এখন ওইটার মধ্যে ব্যালেন্স বাড়ানো কমানোর জন্য কোড কি করতে হবে, আমি আমার এই জাভা অ্যাপ্লিকেশনের application 4 obj equals to new java application 4। এটার মানে হচ্ছে এই যে ক্লাসটা আছে এখন জাভা অ্যাপ্লিকেশন 4 তার একটা ইনস্ট্যান্স বলে যে এই মুহূর্তে এটার যে অবস্থা সেটার একটা কপি তৈরি করা হয় obj নাম দিয়ে। ঠিক আছে, এখন আমি obj ডট দিলে এই ব্যালেন্সকে আমি অ্যাক্সেস করতে পারবো। obj ডট এই দেখেন ব্যালেন্স। এটা কি হলো, এই যে ক্লাসটা আছে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট তৈরি হলো যার মধ্যে তার মেম্বার যা কিছু আছে। এটা তো মেইন ফাংশন, মেইন থেকে তো মানে এটা যেহেতু স্ট্যাটিক ডিরেক্টলি আমি কিন্তু ব্যালেন্সকে পাবো না। একটু খেয়াল করেন, আমি যদি এখানে ব্যালেন্স ইকুয়ালস টু সামথিং লিখে আমি BALANCE ব্যালেন্স ইকুয়ালস টু যদি 10 দিই দেখেন হবে না কিন্তু, ঠিক আছে, ও ইউজ করতে পারতেছে না কারণ এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। আর স্ট্যাটিক মেথড থেকে বুঝছেন, আমি ব্যালেন্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এখন এই ভ্যারিয়েবলের মধ্যে কিছু একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, কি করব, ব্যালেন্স ইকুয়াল টু সাপোজ আমি 10 দিতে যাই, বা ধর ব্যালেন্সে বর্তমানে যে ভ্যালু আছে তার সাথে আমি 100 যোগ করতে যাচ্ছি, কি করব, ব্যালেন্স ইকুয়াল টু 110 কাজ করবে, করছে না কিন্তু। এটাকে কাজ করাতে হলে এটা না করার কারণ হচ্ছে স্ট্যাটিক মেথড, মেইন হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মানে হচ্ছে এটা মেমোরিতে একবার অ্যালোকেট হয়, মেমোরিতে একবার জায়গা দখল করে, ঠিক আছে। যেমন আমি ব্যালেন্স ইন্ট ইকুয়াল টু 0 যখন বললাম, মানে ইন্টিজার ব্যালেন্স ইকুয়াল টু যখন 0 বললাম, এখন এটা যতই অবজেক্ট তৈরি হোক না কেন প্রত্যেকটার নতুন একটা ভ্যারিয়েবল অ্যাসাইন হবে, নতুন ভাবে একটা ভ্যারিয়েবল তৈরি হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে স্ট্যাটিক করে দিই সেক্ষেত্রে ভ্যারিয়েবল একবার তৈরি হবে, একবার মেমোরিতে অ্যালোকেট হওয়ার পর আর সে তৈরি করবে না। তো যদি আমি এটাকে স্ট্যাটিক করে দিই তখন নিচেরটা অ্যালাউ করবে, ঠিক আছে। কিন্তু ওটা স্ট্যাটিক করলে ঝামেলা আছে, আমি এটা পরে আরেকটু ক্লিয়ার করব, আমি একটু আগাই, ঠিক আছে। এটা আমি এখন করতে চাচ্ছি না, তো যার কারণে বর্তমানে যে ক্লাসের মধ্যে সে আছে, ক্লাসটা কি জাভা অ্যাপ্লিকেশন 4, এটা ক্লাস না, ওই ক্লাসের একটা অবজেক্ট আমি তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার স্টাইলটা হচ্ছে এরকম, ফার্স্টে ক্লাসের নাম, তারপর যে কোনো একটা নাম, এটা আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ারের মতো, যেমন ইন্টিজার a বলি না, ওরকম ভাবে জাভা অ্যাপ্লিকেশন 4 obj আমি নাম দিলাম, অবজেক্ট দিয়ে তো এটা obj এর নাম ইকুয়ালস টু নিউ জাভা অ্যাপ্লিকেশন 4, ওই নামটাই, ঠিক আছে। তাহলে এটা আর এটা দেখেন একই নাম, ঠিক আছে। তার মানে এটাকে যদি আপনি একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মতো চিন্তা করেন যে ইন্টিজার a ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এখানে 0 পরিবর্তে নিউ ইন্ট, ঠিক আছে। যদি এরকম কিছু ডিক্লেয়ার করা যেত আর কি, যদিও ইন্ট এটার ক্ষেত্রে হতো না, হ্যাঁ, এটাকে আপনি স্ট্রিং এর ক্ষেত্রে করতে পারবেন, স্ট্রিং s ইকুয়ালস টু নিউ স্ট্রিং দিয়ে এটা একটা স্ট্রিং এর অবজেক্ট তৈরি হলো, ঠিক আছে। তো এইরকমই অনেকটা ব্যাপার হলো আর কি ওখানে। তো একটা অবজেক্ট তৈরি হলো যাতে করে এই ক্লাসের ভিতরে যেসব মেম্বার গুলো আছে, মেম্বার হচ্ছে মূলত তার ভিতরে যত ভ্যারিয়েবল আছে, যত মেথড আছে, তো এটা মেইন মেথডটা হচ্ছে একটা স্ট্যাটিক, এটাকে আমি অন্য মেথডের সাথে কম্পেয়ার না করি, ঠিক আছে, কারণ ও হচ্ছে শুরুতে ইনিশিয়ালাইজ, মানে শুরুতে এটা লঞ্চ করবে। ঠিক আছে, তো আমি একটা অবজেক্ট তৈরি করলাম। এবার obj ডট ব্যালেন্স ইকুয়ালস টু যদি আমি 10 বলি তাহলে আমি এখন আউটপুট দেই obj ডট ব্যালেন্স। তার মানে হচ্ছে ব্যালেন্সের ভ্যালু এখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখন 10, তার মানে কি দাঁড়ালো, এই obj হচ্ছে একটা অবজেক্ট যেটা এই ক্লাসের যত বৈশিষ্ট্য এগুলোকে মেইনটেইন করতেছে।
এখন যদিও আমি একটা স্ট্যাটিক কথাবার্তা দিয়ে চালাই দিলাম, মানে ক্লাস মানে হচ্ছে এই, এটাকে অবজেক্ট তৈরি করতে হয়। ক্লাস জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করেন। ক্লাস হচ্ছে, আমি যেটা আগের দিনের ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম, ক্লাস হচ্ছে এমন একটা কিছু, ধরি এটা একটা টুল বক্স, একটা টুল বক্স, তার মধ্যে কোনো একটা কাজ করার জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। মনে করি যে এটার নাম হচ্ছে ডগ, ঠিক আছে। তাহলে ডগ কি করে? ডগের মানে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে তার কালার, তার লোমের সাইজ, তার হাইট, ঠিক আছে, তার নেচার, এই ব্যাপারগুলো হচ্ছে কি ডগের বৈশিষ্ট্য বহন করে, তাই না? যেমন আমি যদি এখন বলি একটা ব্যাংকের ব্যালেন্স, তার মানে ব্যাংকের সাথে কি ঘটে? ডিপোজিট ঘটে, উইথড্র ঘটে, ব্যালেন্স কাটার ব্যাপার আছে, তারপরে ইয়ারলি চার্জের ব্যাপার আছে, তাই না? তো এইগুলো হচ্ছে ওই ব্যাংকের ট্রানজাকশন রিলেটেড সব কাজ, ঠিক আছে। আমি যদি ওই যে ডগ বললাম, তার মানে হচ্ছে ডগের সাথে রিলেটেড যত কিছু আছে, সে বার্কিং করে, তার নেচার যদি জিজ্ঞেস করে সে বার্কিং করে, ঠিক আছে, সে পাহারা দেয়, ঠিক আছে, মাঝে মাঝে ওই কাটে, তো এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, তাই না? তো ওই একটা জিনিসের সবগুলো বৈশিষ্ট্যকে বহন করে একটা ক্লাস, একটা ক্লাস। এবার তার মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকতে পারে, যেমন আমি যদি বলি হাইট কত, হাইট নিশ্চয়ই একটা ভ্যালু হবে, তাই না? এখন যদি বলি কালার কি, কালারও নিশ্চয়ই একটা ভ্যালু আছে, যে তার কালার হচ্ছে ব্রাউন। তার লোমের কিরকম, বিভিন্ন কুকুরের লোম দেখে বিভিন্ন মানে সে কোন ক্যাটাগরি, কোন প্রজাতির বোঝা যায়, ঠিক আছে। তো এগুলির কিছু ভ্যালু তার থাকতে পারে। এখন তার নেচার কি, নেচার হচ্ছে এই, ঠিক আছে। এবার কিছু জিনিস আবার থাকে এমন যে তাকে যদি তুমি ডাকো সে কি বলে, সে কি করে, ঠিক আছে। যদি ডাকি সে হয়তো আমার কাছে আসে, সে লেজ নাড়ে, ঠিক আছে। তার বৈশিষ্ট্যগুলো আমি আস্তে আস্তে বলতেছি আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আমি তাকে কি করলে কি করে সেটার জন্য আমাকে প্রথমে বলতে হচ্ছে, তুমি যদি ডাকো সে কি করবে, তার মানে এখানে আমি তাকে কিছু বলছি, তারপর তার রেসপন্সটা কি সেটা জানতে চাচ্ছি। তো এটার ক্ষেত্রে মেথড চলে আসে যে তার কাছে আমি কিছু একটা জিনিস দিব, সে আমাকে রিটার্ন দিয়ে বলবে যে সে এই জিনিস করে, ঠিক আছে। এটা হচ্ছে মানে দুই দিকের ব্যাপার আসছে আর কি। যেমন আমি হাইট বললে সেখানে কিন্তু আমার জানার কিছু নাই, আমি বলছি হাইট কত, সে বললো যে এটা হাইট এত, ঠিক আছে। এই ক্লাসটা কিন্তু জাস্ট ওই একটা কুকুরের সম্পূর্ণ বৈশিষ্ট্য মেনটেন করতেছে, ঠিক আছে। তো হাইট কত বললে হাইট বলে দিচ্ছে, কিন্তু হ্যাঁ জাস্ট ভ্যালু মেনটেন করতেছে, ঠিক আছে। আর মেথড কিছু এটার মধ্যে থাকতে পারে যে কিনা তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। যেমন একটা বললাম যে নেচার নামে একটা মেথড আছে, এবার তাকে বললাম যে যদি আমি ডাকি সে কি বলে, ঠিক আছে। অপরিচিত লোক দেখলে সে কি করে, পরিচিত লোক দেখলে কি করে, রাত্রে সে কি করে, সে বেশি খাইলে কি করে, ক্ষুধা লাগলে কি করে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার নেচার, আমি জানতে চাইলাম, সে আমাকে অ্যান্সার দিল। ওইটার জন্য হচ্ছে বিভিন্ন মেথড তৈরি হয়। তো আমি যদি আমার রিয়েল ইমপ্লিমেন্টেশন একটা ব্যাংককে চিন্তা করি, একটা ক্লাস, আমরা চাইলে আরো একটা ক্লাস নিতে পারি, এটা হচ্ছে ডিফল্ট একটা ক্লাস, তাই তো। আমি অন্য একটা ক্লাসের মধ্যে কাজটা করি এখন। তো ওটার জন্য একটা জাভা ক্লাস নাম দিচ্ছি ব্যাংক, ঠিক আছে। তো ব্যাংক যেহেতু ব্যাংকের সাথে রিলেটেড কথাবার্তা সব থাকবে এটার মধ্যে, তাই না? মানে কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা ক্লাস থাকবে, ঠিক আছে। যেমন ব্যাংকের সাথে রিলেটেড যা কিছু ঘটবে সবকিছুর জন্য একটা ক্লাস হবে। তাহলে আমি ব্যাংকে কি থাকতে পারে, ফার্স্টে অবশ্যই যে ব্যালেন্সটা আমি ওখানে তৈরি করছিলাম, মূলত আমি ব্যালেন্সটা এই জায়গায় চাই, ফ্লোট ব্যালেন্স ইকুয়ালস টু ইনিশিয়ালি 0 ব্যালেন্স। তাহলে এটা হচ্ছে ব্যাংকের একটা বৈশিষ্ট্য, যে ব্যাংক মানে হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, তার ব্যালেন্স থাকবে। আরেকটা জিনিস এটা অন্য একটা ক্লাস করলাম, ঠিক আছে। আমি এটা শুরুতে দেখাচ্ছিলাম, মানে একটা ক্লাসের মধ্যে বোঝাচ্ছিলাম আর কি, যে এটার মধ্যে ভ্যারিয়েবল থাকে এবং আমরা অবজেক্ট তৈরি করি। তো যেহেতু এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আলাদাভাবে ক্লাসটা নিয়ে বোঝাচ্ছি আর কি। তো এখন একটা ব্যাংকের সাথে রিলেটেড যত ক্যারেক্টারিস্টিক্স আছে সবকিছু আমি এখন এখানে করব। যেমন ফার্স্টে অবশ্যই ব্যালেন্স নামে একটা কিছু থাকে, যার কাছে বর্তমানে কত টাকা আছে এটা আমি জানতে পারবো, তাই তো। ব্যাংকে ট্রানজাকশন করতে গেলে আমার অবশ্যই ডিপোজিটের একটা অপশন থাকবে, ডিপোজিট নামে একটা ব্যালেন্স। ডিপোজিট করবো। এখন ডিপোজিট করতে গেলে খেয়াল করেন যে ডিপোজিট মানে হচ্ছে আমি বলতেছি তুমি আমার অ্যাকাউন্টে টাকা যোগ করো। এখন কত টাকা যোগ করো এটা বলতে হবে না, আমার কত টাকা যোগ করতে চাই, ওই কত যোগ করবো সেটা হচ্ছে প্যারামিটার আমি বলে দেব, ফ্লোট অ্যামাউন্ট, ঠিক আছে। কত টাকা যোগ করবো সেটা আমি বলে দিলাম। এখন ডিপোজিটের কাজ কি, জাস্ট ব্যালেন্সের সাথে ইকুয়ালস টু
ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। ক্লিয়ার? এখন ডিপোজিটের মানে কি? ডিপোজিট মানে তো আমার অ্যাকাউন্টে টাকা যোগ করো। এখন আমার অ্যাকাউন্ট হচ্ছে এটা যেখানে আমার ব্যালেন্স আপাতত শূন্য, ঠিক আছে? এখন ডিপোজিটের কাছে আমি যদি বলি 50,000, সে করবে কি আমার এই শূন্যর সাথে 50,000 যোগ করে আপডেট করে দিবে ভ্যালুটা। তার মানে এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 50,000 টাকা। আমি এখন ওই জাস্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে রিলেটেড সবকিছু করতেছি, ঠিক আছে? আরেকটা কাজ কি থাকতে পারে? উইথড্র। উইথড্র করতে পারে। এখন উইথড্রও আমি রিটার্ন কিছু দরকার নেই, এজন্য ভয়েড দিলাম। এখন উইথড্র বলার মানেও তো আমার কত টাকা উইথড্র করব সেটা বলার দরকার আছে, তাই না? সেজন্য এখানে একটা প্যারামিটার, এখানে আরেকটা প্যারামিটার, রাইট? ঠিক আছে, কত টাকা উইথড্র করব, তো সেটা হচ্ছে ফ্লোট অ্যামাউন্ট। যেহেতু উইথড্র করব তার মানে ব্যালেন্স থেকে কমে যাবে, তাই তো? ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। বোঝা যাচ্ছে তো? একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে রিলেটেড কাজগুলো করতেছি। তো ব্যাংকের মধ্যে ব্যালেন্স আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, এগুলো একদম কমন জিনিস। আরেকটা থাকতে পারে, যেমন আমি এখন জানতে চাচ্ছি আমার ব্যালেন্স কত আছে এখন, কোয়েরি, ঠিক আছে? অথবা চেক ব্যালেন্স, এরকম কিছু একটা থাকতে পারে। তো ধরেন কোয়েরি নাম দিলাম। তো সে কি করবে? জাস্ট ওই ব্যালেন্সের ভ্যালুটা রিটার্ন করে দেবে। তো ওইটা যে ডেটা টাইপের, আমরা কি ফাংশন চিনি তো? ফাংশনে তো কোনো ঝামেলা নাই। সেটাই আপনি এত কিছু করে যে মনে হচ্ছে লাগছিল যে ফাংশনের চারটা ইয়া হয়। হ্যাঁ, ফাংশন হচ্ছে রিটার্ন টাইপ, ফাংশনের নাম, প্যারামিটার আর বডি। সেটা অতটুকু বুঝছি, কিন্তু ভাইয়া আমি ম্যাক্সিমাম আমার ইয়া হয়ে যায়, এলোমেলো হয়ে যায় যখন যে চার নিয়মে হয় না ফাংশন, মানে দিচ্ছি হ্যাঁ, এটা না সেটা না, ওইসব বাদ চিন্তা করা যাবে না। আমার লাগলে আমি গেট করব, লাগলে সেট করব। আপনি চিন্তা করেন উইথড্র করব, উইথড্র করলে কত উইথড্র করবে এটা তো বলে দিতে হবে তাকে। হ্যাঁ, এই জন্য প্যারামিটারে বলে দিচ্ছি এত টাকা উইথড্র। ওটা বুঝছি। হ্যাঁ, তো ওইটা বলে দিচ্ছি যেহেতু এখন তার কাছ থেকে কিছু রিটার্ন লাগবে কিনা সেটা আপনি নিজে চিন্তা করেন যে উইথড্র আমি করতে বলছি, এখন তার কাছ থেকে কিছু নেওয়ার আছে কিনা। আমার উইথড্র মানে ব্যালেন্স থেকে কমাই দেওয়া টাকা, যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে নেবেন, যদি না থাকে নাই, এটা সেটা চিন্তা করা যাবে না। যদি কিছু নেওয়া লাগে, যেমন আমি চেক ব্যালেন্স বা কোয়েরি যেটা বললেন, ওই মধ্যে আমার ব্যালেন্সটা জানতে চাচ্ছি, সে তো আমাকে ব্যালেন্সটা রিটার্ন করে দেবে যে ভ্যালু এখন এত আছে তোমার কাছে। তো যেহেতু রিটার্ন করবে, তাহলে এটা যে টাইপের সে রিটার্ন টাইপ দিতে হচ্ছে। যেহেতু সে কিছু রিটার্ন করতেছে না, তাহলে ভয়েড দিয়ে দিলাম, কারণ কোনো রিটার্ন নাই। এই জন্য তার কাছে রিটার্ন দিলাম। আর যখন আমি কোয়েরি করতে যাচ্ছি যে আমার ব্যালেন্স কত আছে বলো, সেক্ষেত্রে তাকে কিছু দেওয়ার আছে, যেমন ডিপোজিট। ডিপোজিটের সময় আমি বলছি এত টাকা ডিপোজিট করো, কোয়েরির সময় কিছু দরকার নেই, এই জন্য একটা প্যারামিটার কিছু জানে। ঠিক আছে, তাহলে কোয়েরি করলাম, সে আমাকে ব্যালেন্স বলে দিচ্ছে। এবার এটা হচ্ছে আমার মূল প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে আমি একটু প্রোগ্রামটাকে ঢেলে সাজাই, ভেঙে ফেললাম এটা। তো এখান থেকে আমি ওই ব্যাংকটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ব্যাংকের একটা অবজেক্ট তৈরি করতে চাই। ব্যাংক যেটা বললাম যে এটা হচ্ছে একটা জিনিসের বৈশিষ্ট্য মেনটেন করতেছে। এখন ব্যাংক অ্যাকাউন্ট তো শুধু একজনের হয় না, অ্যাকাউন্ট অনেকজনের হতে পারে। কুকুর শুধু একটা হয় না, অনেকের অনেক ধরনের কুকুর আছে। কোনোটা প্রপার্টি এই জিনিসগুলোই থাকবে, হাইট থাকবে এক একটার এক এক রকম, কালার এক একটার এক এক রকম, কি বলে এটা কি ছিল, লোমের বোধহয় ছিল কিছু একটা, যাই হোক। তো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তাই তো? কিন্তু প্রপার্টি তো এই জিনিসগুলোই, এর বাইরে কিছু নাই। ব্যাংকের কথা চিন্তা করেন, এক একজন এক এক রকম ব্যাংক অ্যাকাউন্ট, এক এক রকম ব্যালেন্স, এক এক ভাবে তারা উইথড্র করে, এক এক রকম চার্জ হয় তাদের, ঠিক আছে? কিন্তু প্রপার্টিতে এর বাইরে কিছু যায় না, উইথড্র হবে, ডিপোজিট হবে, চেক ব্যালেন্স, এই ব্যাপারগুলো তো থাকে ঘুরে ফিরে। তো এখন সাপোজ আমি একজন পার্সন যে কিনা একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম, তাহলে ব্যাংক ধরেন B1 ইকুয়ালস টু নিউ ব্যাংক, তার মানে এটা হচ্ছে B1 নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হলো। আর ওটা হচ্ছে গিয়ে ব্যাংক হচ্ছে গিয়ে আপনার পুরো ব্যাংকটা। হ্যাঁ, ব্যাংক হচ্ছে ওই ব্যাংক যেটা কিনা ব্যাংকের প্রপার্টিজ মেনটেন করে। তাহলে এখন B1 ডট ডিপোজিট, ডিপোজিটের মধ্যে আমি বললাম যে ফার্স্টে আমার 5,000 টাকা একটা ডিপোজিট করো, ঠিক আছে? ডিপোজিট করলাম। এবার আমি জানতে যাচ্ছি আমার অ্যাকাউন্টে কত আছে। ফ্লোট মাই ব্যালেন্স নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু এখানে, ইকুয়ালস টু B1 ডট কোয়েরি। তাহলে কি হলো, এই কোয়েরি কি রিটার্ন করে মনে আছে? ওখানকার ব্যালেন্স নামে যে ভ্যারিয়েবলটা আছে, ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা রিটার্ন করে না কোয়েরিটা? দেখেন আবার একটু মেথডটাতে যাই, এই দেখেন কোয়েরি এই ব্যালেন্সটাকে রিটার্ন করতেছে, যেটা একটা ফ্লোট ডেটা টাইপ।
তো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম মাই ব্যালেন্স নামে, যেখানে আমি কোয়েরিকে কল করলাম। তার মানে কি হলো, ওই কোয়েরি থেকে যেটা রিটার্ন আসলো, রিটার্নটা এই মাই ব্যালেন্সে ঢুকে গেছে। এখন আমি মাই ব্যালেন্স, হ্যাঁ মাই ব্যালেন্স একটা এখানকার ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল এখানকার, এটা ব্যাংকের কিছু না। তা আমি এখন যদি মাই ব্যালেন্সকে প্রিন্ট করি, যদি আমরা এই লাইনটা না দেই তাহলে কি হবে? এই লাইনটা আমি ব্যালেন্সটা জানতে চাচ্ছি কোনটা, আমি বলছি প্রিন্ট এই লাইনটা যদি না দেই, এই লাইন শুধু না দেই, না দিলে প্রিন্ট হবে। এই লাইন হচ্ছে এক লাইনে আউটপুট দেওয়ার জন্য। এলএন দেওয়ার মানে হচ্ছে লাইন একটা প্রিন্ট করবে একটা এক্সট্রা, ঠিক আছে? তো এখন এটা দিয়ে যদি আমি রান করি, আউটপুট আসলে দেখেন 5000, এবং পরে দেখেন এখানে বিল্ড ফাংশন মানে সবটা এসে করছে। একই লাইনে রয়ে গেছে। আর যদি এলএনটা দিই সেক্ষেত্রে আলাদা লাইন হয়ে যাবে আর কি, ঠিক আছে? নতুন লাইন প্রিন্ট করে। তো এবার আমাকে একটু বলেন তো যে এখন ভ্যালুটা কিভাবে কই গেল, মানে এই 5000 টাকা কোথা থেকে কোথায় ঘুরলো, কি করলো না করলো। ফার্স্টে অবজেক্ট তৈরি করার সময় ব্যালেন্স কত, ব্যালেন্সটা যখন অবজেক্টটা তৈরি করলাম এই লাইনে কিন্তু ব্যালেন্স 0। এখানে আমি ডিপোজিট করার কারণে ব্যালেন্সটা বেড়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি জাস্ট কোয়েরি করে ব্যালেন্সটা জানতে চাইলাম, সে রিটার্ন করে দিল, ওই মানটা রিটার্ন করে দিল, রিটার্ন করে আমাকে মাই ব্যালেন্সের মধ্যে রেখে দিল। এরপর আমি জাস্ট মাই ব্যালেন্সটাকে প্রিন্টে দেখলাম যে আমার ব্যালেন্স কত আছে, তখন সে আমাকে আউটপুট দিলে 5000 টাকা। আমি যদি এখানে আরো কয়েক লাইন ডিপোজিট করি, এখন আমার ব্যালেন্স কত দেখাবে, শিওর নাকি কনফিউশন আছে? 15000 টাকা। তার মানে ফার্স্টে ডিপোজিট করার সময় ওই ব্যালেন্স যেখানে 0 ছিল ওটার মধ্যে প্রথমে 5000 যোগ করে দিল, আবার যখন দিলাম তখন আবার 5000 যোগ করে দিল, আবার দিলে আবার 5000 যোগ করে দিল। ফাইনালি যখন আমি চেক করতে বললাম তখন আমাকে রিটার্ন করে দিল, এবং আমি ওই ভ্যালুটা প্রিন্ট করে দেখলাম যে ব্যালেন্স আমার যা থাকার কথা ওটা আছে। আমি যদি এখানে এসে কিছু উইথড্র করি, b1 ডট উইথড্র, এখানে 5000 করি, তো ধরুন 1000 টাকা উইথড্র করলাম, তার মানে কি হলো 14000 টাকা থাকার কথা নাকি, নাকি অন্য কিছু থাকবে বলে? 5000 5000 10000, এরপর 9000, এরপরে 5000, কত আসবে? ঠিক আছে, তো 14000 টাকা। তার মানে আমার ডিপোজিট এবং উইথড্র ঠিকঠাক কাজ করতেছে না। আমি যদি আরেকটা অবজেক্ট বানাই, হ্যাঁ না করা যাবে, কিন্তু ইনপুটটা এইভাবে আমাদের অ্যান্ড্রয়েডে লাগবে না, এই জন্য আমি স্ক্যানারটার সাথে পরিচিত হচ্ছি না আর কি, দরকার নেই, আমরা এভাবে পড়ি। এখন b2 ডট কোয়েরি মাই ব্যালেন্সে ঢুকলো, আউটপুট কত আসবে বলো? ক্লাস কিন্তু একটাই, তাই না? ক্লাস তো এটাই, ব্যালেন্স নামে ভ্যারিয়েবলও একটাই। এখন আমি অবজেক্ট করার সময় b1 এ একটা করলাম, b2 তে আরেকটা করলাম। তো আমি b1 এ ডিপোজিট করা হয়েছে, উইথড্র করা হয়েছে, কিন্তু b2 তে কিছু করি নাই। এখন b2 তে কই দিলে রিটার্ন কত আসবে? b1 এর ভ্যালুটা আসবে, মানে b1 b2 কি একই ভ্যারিয়েবল হচ্ছে নাকি ডিফারেন্ট কিছু হচ্ছে এটা জানতে চাচ্ছি। তাহলে এখন আউটপুট কত পাচ্ছি? 0 পাবো b2, শিওর? এটা কনসেপ্ট একদম যাতে ক্লিয়ার থাকে, কোনো রকম কনফিউশন হওয়া যাবে না। আমরা যখন একটা অবজেক্ট তৈরি করতেছি নিউ দিয়ে, ওইটা হচ্ছে একজনের অ্যাকাউন্ট সাপোজ, আবার যখন নিউ দিয়ে আরেক জায়গায় তৈরি করলাম, তার মানে এটার সাথে আগেরটার কোনো সম্পর্ক নেই, কোনোভাবেই ওটার দুইটা ভ্যালু সেম হবে না, দুইটা দুই অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা অ্যাকাউন্ট দিয়ে বলার কারণে হয়তো বুঝতে সুবিধা হয়েছে, কিন্তু কোন এক সময় হঠাৎ করে কনফিউশন বেঁধে যেতে পারতো যে ব্যাংক তো ক্লাস একটা, ব্যালেন্স নামে ভ্যারিয়েবল একটা, এটাতে অ্যাসাইন হলে তো ওটাতে অ্যাসাইন হওয়ার কথা, এর মতো লাগতেছে, মানে দুইটাই ভ্যারিয়েবল, তো একটাতে অ্যাসাইন করলে ওইটাতেও তো অ্যাসাইন হওয়ার কথা, এটাতে বাড়লে ওটাতে বাড়ার কথা, কিন্তু তার জন্য না হয়, ঠিক আছে? কারণ নিউ দিয়ে যখন আমি ব্যাংক বললাম, তার মানে হচ্ছে পুরোপুরি আলাদা একটা মেমোরি অ্যালগরিদম দিতে তার জন্য, ব্যাংক হওয়াতে বুঝতে সুবিধা হয়েছে, ঠিক আছে? যে এটা হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট। এখন b2 যখন তার অ্যাকাউন্টে কিছু একটা ডিপোজিট করলো, b2 ডট ডিপোজিট, আমি এখানে বললাম যে মাত্র 500 টাকা ডিপোজিট করো, তার মানে এখন কিন্তু আমি আউটপুট পাবো 500 টাকা মাত্র, ঠিক আছে? কোনো কনফিউশন নেই, হ্যাঁ ঠিক আছে? তো তার মানে দুজনের অ্যাকাউন্ট পুরোপুরি ডিফারেন্ট, দুজনের অ্যাকাউন্ট একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই, কখনোই হবে না। ক্লাসটা কখন শেষ হবে? কতক্ষণ শেষ করতে যাচ্ছেন?
42 বাজে, নেক্সট ক্লাস তো হচ্ছে না। হ্যাঁ ভাইয়া, আসলে ওই যে আমার ল্যাপটপ নিয়ে একটু প্রবলেম আছে, ওটাকে ইয়ে করতে হবে, ভাইয়া চলে যাবে, তারপর আবার ওখানে পে করতে হবে, অনেক ঝামেলা হবে। ঠিক আছে, আর 5-7 মিনিট করি। আচ্ছা ওকে, আচ্ছা এখন এটাতে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে B1 এ আমি চাইলেই একটা নেগেটিভ ব্যালেন্স ইনপুট দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেমন ধরেন B1 ডট ডিপোজিট ধরেন মাইনাস বিশাল একটা ভ্যালু। ঠিক আছে, এখন কি আমার ব্যালেন্স কত হয়ে যাবে? ডিপোজিট করলাম। আচ্ছা, এটা তো আমি B1 কে B2 নিয়ে কাজ করতেছি, আমি B1 কে আউটপুট দিই, B1 ডট কোয়েরি B1 আউটপুট আসে। ঠিক আছে, তো আউটপুট আসতেছে নেগেটিভ ব্যালেন্স। তো ডিপোজিটের মাধ্যমে আমি নেগেটিভ ইনপুট কিভাবে দিলাম? এটা কি ইনভ্যালিড কাজ হলো না? আমি ডিপোজিট করতেছি, নেগেটিভ তো ডিপোজিট করা যায় না। ঠিক আছে, তো এখন এটাকে আমি রেস্ট্রিক্ট করতে পারি, সেটা হচ্ছে ডিপোজিট যেখানে আছে এখানে আমি ইফ অ্যামাউন্ট গ্রেটার দেন 0 সেক্ষেত্রে ডিপোজিট হবে, না হলে ডিপোজিট হবে না। মানে একটা ছোট্ট রেস্ট্রিকশন বসে যাবে। এখন দেখেন ডিপোজিটের যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা কিন্তু ফেল হয়ে গেছে। ঠিক আছে, এটা ফেল হয়ে গেছে, দেখেন এই লাইনের জন্য কোনো কিছুই ঘটেনি। একইভাবে আমরা যখন উইথড্র দিচ্ছি, উইথড্রর সময় পজিটিভ উইথড্র না দিয়ে নেগেটিভ উইথড্র দিলে কিন্তু আবার ডিপোজিট হয়ে যাবে। খেয়াল করেন এখানে আমাদের এখানে আউটপুট কি আসছে 14,000, কিন্তু এখানে 1,000 টাকা উইথড্র দিচ্ছি কিন্তু নেগেটিভ হওয়ার কারণে এটা ডিপোজিট হয়ে যাবে, 15,000 চলে আসবে, সরি 16,000 হয়ে গেছে আউটপুট। দেখেন মানে এটা যোগ হয়ে গেছে উল্টা গিয়ে, উইথড্র করলে মাইনাস হয়ে গেছে কিন্তু সে যোগ হয়ে গেছে উল্টা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। কিভাবে? হ্যাঁ, ইফ অ্যামাউন্ট গ্রেটার দেন 0 সেক্ষেত্রে আমরা এটা দিচ্ছি। তো এখন ওই সেকেন্ড ভ্যালুটা আমাদের যোগ হয়নি, তাই তো? ওকে, এবার সমস্যা হচ্ছে, এটা মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে তাই না? এবার B1 ডট ব্যালেন্স ইকুয়ালস টু আমি করে দিলাম কি মাইনাস সামথিং। তাহলে কি হলো, আমাদের এতক্ষণ ডিপোজিট উইথড্র যা কিছু মারলাম সবকিছু বৃথা। B1 এর দিলে তো লাভ নাই, B2 তে হ্যাঁ B1 এ ঠিকই আছে, ভ্যালুটা একটু কম দেই তাহলে হবে। ঠিক আছে, দেখেন তাহলে এতক্ষণ ডিপোজিট উইথড্র যা কিছু করলাম সব বাদ, আমাদের ফাইনাল ভ্যারিয়েবলটা চলে আসে। তার মানে এই ভ্যারিয়েবলকে ডাইরেক্টলি অ্যাক্সেস করাটা রিস্কি, ডাইরেক্টলি আমি এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করতে দিব না, তাই না? এখন এটা কিভাবে আমরা আটকাবো? তখনই আসে কিছু এক্সেস মডিফায়ার, প্রাইভেট। যখন প্রাইভেট করে দিচ্ছি দেখেন এখানে এরর, ব্যালেন্সের মধ্যে কিছু ঢোকাতে দিবে না। যখন প্রাইভেট তার মানে হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে কোনোভাবেই এই ব্যাংকের বাইরের কেউ ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। ব্যাংকের বাইরে যারা আছে প্রাইভেট করে দেওয়ার কারণে এটা এই ব্যালেন্স শুধুমাত্র এই ব্যাংক মেথডের ভিতরে, ব্যাংক ক্লাসের ভিতর থেকে শুধু অ্যাক্সেস করা যাবে, শুধু প্রাইভেট লিখে দিতে হয়, শুধু প্রাইভেট লিখে দিলাম, যার কারণে এখন বাইরের কেউ ডাইরেক্টলি এই ব্যালেন্সকে অ্যাক্সেস করতে পারবে না। দেখেন আমরা যদি টাইপ করতেও যাই ডট দেওয়ার পর সাজেস্টও করবে না সে, দেখেন ডট, দেখেন সাজেস্টও করে না সে। ঠিক আছে, তার মানে রেস্ট্রিক্টেড হয়ে গেল না? আমরা চাইলেও কিন্তু দিয়ে দিলে কিন্তু রান করবে না। B1 ডট ব্যালেন্স ইকুয়ালস টু সামথিং যদি দেই সেক্ষেত্রে কিন্তু রান করবে না, সে বলবে ইরর আছে। ঠিক আছে, ইরর আছে এবং পুরনো অবস্থাটা রান করবেন কিনা, আমি না করে দিলাম, সে রান করবে না, সে প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে দিবে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যেটা আমরা এতদিন না বুঝে পাবলিক পাবলিক দেখে আসছি এতক্ষণ। তো এরকম অনেক কিছু আছে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, আর এটা আছে ডিফল্ট, চারটা আছে। তিনটা মিনিংটা জাস্ট একটু বুঝে নেন। প্রাইভেট মানে হচ্ছে এই ক্লাসের বাইরে কাজ করবে না, যে ক্লাসের মধ্যে প্রাইভেট মেম্বারটা আছে তার বাইরে কোনোভাবেই সে কাজ করবে না। ক্লিয়ার? পাবলিক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে কাজ করবে, তার মানে আমি এই ক্লাসের ভিতরেও কাজ করবে, এই ক্লাসটাকে আমি যদি ইনহেরিট করে নিয়ে যাই সেখানেও কাজ করবে, যদি অবজেক্ট তৈরি করে কাজ করি তাহলেও করবে, ডিফারেন্ট প্যাকেজে যদি রাখি সেক্ষেত্রেও কাজ করবে। এমনকি এই প্রজেক্ট, এই ক্লাসটা আপনি তৈরি করলেন, আমি জাস্ট আপনার ক্লাসটাকে কপি করে নিয়ে আমার প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি, আমার এখানে কাজ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পাবলিকের ফিচার। পাবলিক হচ্ছে একদম যাকে বলে যে ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেসিবল। ঠিক আছে, আমি কিছুদিন আগে আমাদের গ্রুপে একটা ছবি পোস্ট করেছি, দেখেছেন কিনা জানি, যে একটা ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে এটা প্রাইভেট, তার মানে সে শুধুমাত্র এই ঘরের মধ্যে কাজ করে।
আর বাড়ির একটা বাউন্ডারি আছে, তার মধ্যে একটা ছেলে ফুটবল খেলতেছে, সে হচ্ছে প্রোটেক্টেড, ঠিক আছে। আর বাইরে থেকে আরেকটা ছেলে তাকে ইশারা করছে বাইরে আসার জন্য, সে হচ্ছে পাবলিক, ঠিক আছে। ছবিটা দেখলে বুঝবেন। তো এখানে বোঝানো হচ্ছে যে প্রাইভেটটা শুধুমাত্র ওই ঘরটার ভিতরে, তার মানে যে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা হচ্ছে শুধু ওই ক্লাসের ভিতরে তাকে নিয়ে কাজ করা হবে, এর বাইরে আসে না। এবার মনে করেন বাড়ির মধ্যে কয়েকটা, মানে পুরো বাড়িতে বেশ কয়েকটা ঘর আছে, ওই প্রত্যেকটা ঘরে প্রাইভেট মেম্বার থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই যারা প্রোটেক্টেড তারা এই প্রজেক্টের ভিতরে, মানে এই প্যাকেজের ভিতরে, এটাকে প্যাকেজ বলা হচ্ছে একটা, এই প্যাকেজের ভিতরে সবগুলোর ভিতরে যেতে পারে বা সব জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যায়। যারা প্রোটেক্টেড গুলো একটা প্যাকেজের আন্ডারে, মানে একটা সিঙ্গেল প্যাকেজের মধ্যে সবাই অ্যাক্সেস করতে পারে প্রোটেক্টেডদেরকে। আর পাবলিক হচ্ছে একদম ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসিবল, বাইরে থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারে। আর ডিফল্ট ডিফল্টটা হচ্ছে একটু ডিফারেন্ট, সে সেম প্যাকেজের মধ্যে পাবলিকের মতো কাজ করে, সেম প্যাকেজে, তার মানে এই প্যাকেজের আন্ডারে সে পাবলিকের মতো, মানে তারা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তাকে অবজেক্ট তৈরি করে করা যাবে, আবার ইনহেরিট করে করা যাবে। আমি ইনহেরিটেন্স এখনো দেখাইনি, যেহেতু সময় কম, যদি হয়। ডিফল্ট হচ্ছে কোনো কিছু যদি আমরা না দিই, যেমন আমি যদি এখানে প্রাইভেট বা পাবলিক না দিই, সেক্ষেত্রেও তো একটা আছে কিছু, তাহলে কি আছে এখানে, এটাকে ডিফল্ট বলা হয়, মানে নো মডিফায়ার, এটাকে ডিফল্ট বলে আর কি। এটা হচ্ছে সেম প্যাকেজের মধ্যে রান হয়ে গেছে, আপনি কাজ করবে এখন। নিউ প্রজেক্ট দেন। আচ্ছা, ডিফল্টটা হচ্ছে সেম প্রজেক্টের মধ্যে পাবলিকের মতো কাজ করে, মানে সরি সেম প্যাকেজের মধ্যে যে কেউ তাকে অ্যাক্সেস করতে পারে। মনে করেন আমি এখানে যদি এটাকে প্রোটেক্টেড করে দেই, প্রোটেক্টেড যদি করে দেই, তাহলে সে এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। মানে এই প্যাকেজ যেটা আছে, এই প্যাকেজের মধ্যে যে কেউ যে কোনো ক্লাস যদি থাকে, সবগুলো ক্লাস এই ব্যাংকে এক্সটেন্ড করলে বা ইনহেরিট করলে তাকে ইউজ করতে পারবে, ঠিক আছে। প্রোটেক্টেড যদি থাকে, সরি হ্যাঁ প্রোটেক্টেড তো বললামই, এর ভিতরে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ডিফারেন্ট প্যাকেজ থেকে তাকে অ্যাক্সেস করা যাবে না, প্রোটেক্টেড। আর ডিফল্টটা হচ্ছে সেম প্যাকেজের মধ্যে সে পাবলিকের মতো কাজ করে, তাকে অবজেক্ট তৈরি করে ইউজ করা যায়, ইনহেরিট করে ইউজ করা যায়। কিন্তু ডিফারেন্ট প্যাকেজে শুধুমাত্র অবজেক্ট তৈরি করে ইউজ করা যায়, কিন্তু ইনহেরিট করে ইউজ করা যায় না, এক্সটেন্ড করে, ঠিক আছে। দেখেন আমরা যদি এটাকে এক্সটেন্ডের ফিচারটা একটু বলে দিই, জাস্ট এটাকে প্রাইভেট রাখলাম, আর এখানে আমি যেমন একটা অবজেক্ট তৈরি করছিলাম না, তার পরিবর্তে আমি চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারি, এক্সটেন্ড ব্যাংক, ঠিক আছে। তার মানে হচ্ছে এখন এই জাভা অ্যাপ্লিকেশন 4 যে ক্লাসটা, তার প্যারেন্ট ক্লাস হয়ে গেল ব্যাংক, এবং ব্যাংকের যেসব পাবলিক এবং প্রোটেক্টেড মেথড গুলো আছে সবগুলো সে নিজের মেথডের মতো ব্যবহার করতে পারবে। মানে সে একদম নিজের মেথড হলে যেভাবে কল করতে পারে, তাকে এখন ডিরেক্টলি এভাবে কল করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনহেরিটেন্স, মানে একটা সুপার ক্লাসকে সাব ক্লাসের মধ্যে ইনহেরিট করা। এখন ডিফল্টের ক্ষেত্রে যদি এই ব্যাংকের ভিতরে আমি ওই ব্যালেন্সটাকে ডিফল্ট রাখতাম, কোনো মডিফাই না দিই, সেক্ষেত্রে সেম প্যাকেজের মধ্যে তাকে এভাবে ইউজ করা যাবে, কিন্তু ডিফারেন্ট প্যাকেজে এভাবে ইউজ করা যাবে না। কিছুটা ক্লিয়ার, কিছুটা কনফিউজিং নাকি? সময় দিলে বুঝতে পারবেন, কিন্তু সময় নাই দেখে আমি একটু দৌড়াচ্ছিলাম, ঠিক আছে। লাস্ট ক্লাসে একদম সবগুলো ক্লিয়ার করে দিয়েছিলাম। আচ্ছা, অবজেক্ট তো বোঝা গেছে নাকি? অবজেক্ট তো জাস্ট নিউ দিয়ে অবজেক্ট হয়ে যাচ্ছে। এখন ইনহেরিটেন্স যদি করি, আচ্ছা মনে করি আমি এখান থেকে একটা ফাংশন লিখে, আচ্ছা আরেকটা মেথড লিখে আরেকটা অবজেক্ট বানাই, সেক্ষেত্রে বুঝতে পারবো। জাভা ক্লাস ধরি এবিসি নামে আরেকটা তৈরি করলাম, হ্যাঁ ঠিক আছে। এবার এবিসির মধ্যে একটা public void fun, ফান ইন এবিসি। এখন এই ফানকে যদি অ্যাক্সেস করতে চাই কি করতে হবে আপনি একটু বলেন। ধরে ইনহেরিটেন্স আমরা বুঝি না, এখান থেকে ফানকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে? জাস্ট ফানকে একটা কল দিব, কি করতে হবে?
এই যে এবিসি নামে একটা ক্লাস আছে, তার ভিতরে যে ফান আছে এটাকে আমি কল দিব। কি করতে হবে? অবজেক্ট বানাতে হবে না এবিসির। এবিসি এ ইকুয়ালস টু নিউ এবিসি, ঠিক আছে? তাহলে আমি এখন এবিসি ডট ফান দিতে পারবো না? এ ডট ফান, ফানকে কল করলে কি হয়? জাস্ট ওই বলবে আর কি যে ফান ইন এবিসি। দেখেন ফান ইন এবিসি। এখন এটাকে আমি এই নিউ এবিসি এখানে অবজেক্ট তৈরি না করে আমি চাইলে এই ব্যাংকের মধ্যে এক্সটেন্ড এবিসি, তার মানে কি হলো? এই ব্যাংকের অবজেক্ট দিয়ে এখন আমি এবিসি কে অ্যাক্সেস করতে পারবো। এখন খেয়াল করেন, আমি জাস্ট এটাকে যদি না দিই b1 ডট ফান, দেখেন b1 ডট ফান দিলাম, দেখেন ফান ইন এবিসি বলতেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মধ্যে প্রতিবেশী চলে আসছে, ঠিক আছে? তার মানে কি হলো? এই ব্যাংক হচ্ছে একটা চাইল্ড ক্লাস যার মধ্যে এবিসি তার প্যারেন্ট হিসেবে চলে আসছে, ঠিক আছে? আর এখানে যে সব পাবলিক মেথড গুলো আছে, এই মেথড গুলো এখন ডিরেক্টলি ব্যাংক থেকে অ্যাক্সেসিবল। শেষ হয়ে যাবে 5 মিনিট। তো এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স, এক্সটেন্ড করে নিচ্ছে। ব্যাংক এবিসি কে এক্সটেন্ড করছে, ঠিক আছে? তার মানে এখন এবিসি এর যা কিছু আছে পাবলিক এবং প্রোটেক্টেড গুলো সবকিছু এখন ব্যাংকের নিজস্ব হয়ে গেছে। এখন কেউ যদি ব্যাংকের অবজেক্ট বানায়, এবিসির অবজেক্ট গুলো মানে এবিসির জিনিসগুলো সে অ্যাক্সেস করতে পারতেছে। ক্লিয়ার? এটা হচ্ছে ইনহেরিটেন্স। এইভাবে আমরা চাইলে আরো করতে পারি। তো এটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ডিফল্টের ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স এটাই, এই ইনহেরিটেন্সের মাধ্যমে ডিফল্ট গুলোকে ডিফারেন্ট প্যাকেজে ইউজ করা যাবে, অন্য কোনো প্যাকেজে ইউজ করা যাবে। আর নরমালি সেম প্যাকেজে হলে ডিফল্ট আর পাবলিক একই জিনিস, সেম প্যাকেজের মধ্যে ডিফল্ট আর পাবলিক একই রকম ভাবে কাজ করবে। ঠিক আছে? তো যেটুকু বুঝলেন বুঝলেন, আর না হলে আমি নেক্সট ক্লাসে হয়তো আবার একটু আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে? আর এটার কোডটা দেখেন, তাহলে আশা করি এখানে সবগুলো বোঝা যাবে। তো শেষ